রমজান মাসটা তো চলেই এলো, দেখতে দেখতে 10টা রোজাও চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন সামনের দিনগুলোতে আমাকে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আমিন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই রোজার ব্লগটা আপনাদের থেকে অনেক ভালো লাগবে, আর সেই জন্য প্লিজ শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। রোজার মাসে এতটা ইবাদত বন্দেগীতে মশগুল আছি, ইচ্ছেই করছে না একটু বাইরে গিয়ে শপিং করি বা মার্কেটে একটু ঘোরাঘুরি করি। ভাবছি কুরআন খতম করি, তারপরে হয়তো বাইরে ঘুরতে যাব। আর ঈদের আমেজ তো শুরু হয়ে গিয়েছে অনেক দিন আগের থেকে। অনেকে হয়তো শপিং করে ফেলেছেন বা অনেক ব্লগার আপুদেরও ব্লগ দেখেছি, তবে আমার এবার এখনও শপিং করা হয়নি। কিছু কিছু আগে থেকে করে রেখেছিলাম, আরও অল্প কিছু আছে। তো যার কারণে সবগুলো শপিং দেখানোর জন্য আমি ওয়েট করছি। এদিক দিয়ে অনেকটা বেলা হয়ে যাওয়ার পর আমি একটু রান্নাঘরে এসেছি। বেশ অনেক দিন ধরে আমি আমার রান্নাঘরে যে সকল জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হালকার উপর যে ঝাপসা একটা ক্লিন করা সেটাই করেছিলাম। ভালো করে কোনোভাবেই কিছু ডিপ ক্লিন করছি না, কারণ রান্নাঘরে একবার ঢুকলে 3 থেকে 4 ঘন্টা লেগেই যায় এই সকল জিনিসগুলো ক্লিন করতে। তো আজ কেন জানি ইচ্ছে করছে একটু পরিষ্কার করে ফেলি, কারণ এত ধুলোবালি আর ময়লা দেখা যাচ্ছে। জানি না দেখে কতটুকু বুঝতে পারছেন। তো সবার আগে আমার যে ডিশ ড্রেনারটা আছে সেটা একটু ক্লিন করে ফেলেছি। আর এটার ভিতরে কিন্তু অনেক ময়লা ছিল, তো এটা ক্লিন করার পরে আমার যে মুরগিটা ছিল মুরগির উপরে অনেক ছোপ ছোপ দাগ ছিল, সেটাও একটু পরিষ্কার করে যে ডিমগুলো এনেছিল সেগুলো ক্লিন করে রেখে দিব। সংসারের কাজ সেগুলো তো চলতেই থাকে, সেটা রোজা হোক বা রোজা ছাড়াই হোক। রোজার সময় যেমন দুপুরের পর থেকে একটা প্যারা থাকে, তেমনি রোজা ছাড়াও সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে কাজের শুরু। আমাদের গৃহিণীতে জীবনটা হয়তো এমনই, সেটা সেটা চাকরিজীবী হোক বা একটা সাধারণ গৃহিণী বা হোক, আমাদের দুজনেরই কিন্তু সংসারের এই সকল কাজকর্মগুলো কেউ একটু সময় নিয়ে করে থাকে, কেউ বা হাতে সময় যখন পায় তখনই করে থাকে। একটা জিনিস খেয়াল করেছেন, পুরো পৃথিবীতে কী অবস্থা, পুরো মুসলিম কান্ট্রিগুলোতে কী পরিমাণ যুদ্ধ চলছে। আমি তো বিগত 2 দিন ধরে এগুলোর উপরেই ছিলাম, কোনো আপু ঠিকমতো ব্লগ দেখা হয়নি, কাউকে কমেন্ট করা হয়নি। এতই মন খারাপ ছিল, আমাদের মুসলমানদের এখন শত্রু হয়ে গেলাম। জানি না আমাদের এই পৃথিবীটা কোন দিকে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের মধ্যে এত হিংসা ঢুকে গিয়েছে। আর শেষ জমানায় তো এগুলো হবে, এগুলো তো আমাদের কুরআন হাদিসে লেখাই আছে। কিয়ামতের পূর্বে যে সকল লক্ষণগুলো বলে দেওয়া হয়েছে সেগুলোই এখন হচ্ছে। তো আসলে সত্যি বলতে কি, একে তো এগুলো সম্পর্কে জানা ছিল, তারপরেও না এগুলো দেখলে বেশ খারাপ লাগছে। তো চলুন, বিগত কয়েকদিন ধরে আমার সংসারের জন্য বেশ কিছু জিনিস কিনেছি। এখানে সবার আগে যে জিনিসটা শেয়ার করছি সেটা হলো বেড ঝাড়ু। বিছানা ঝাড়ুটা আমার থেকে হারিয়ে গিয়েছে, তো শেষ পর্যন্ত একটা কিনে নিলাম। আর এদিক দিয়ে একটু মাঝে মাঝে আমি তো বিরিয়ানি করি, তো বিরিয়ানি রান্না করার জন্য যে লাঠিটার দরকার সেটাও আমার থেকে ভেঙে গিয়েছিল। তো সেদিন একটু আরএফএল বেস্ট বাইতে গিয়ে আমার সংসারের জন্য দরকারি জিনিসগুলো কিনেছি। এখানে যে কাঠের লাঠিটা দেখতে পাচ্ছেন সেটা আমি আরএফএল বেস্ট বাই থেকে কিনেছি। আর যে ঝাড়ুটা দেখতে পাচ্ছেন আর প্লেটগুলো সেগুলো আমি বেঙ্গল কোম্পানি থেকেই কিনেছি। বারান্দায় কিছু গাছ রিপোর্ট করব, সেজন্য 2টা ফুলের টবও কিনেছিলাম, সেটা কিছুক্ষণ পর শেয়ার করছি। তো এদিক দিয়ে আমার ঘরের জন্য বেশ কিছু প্লেটের দরকার ছিল, ভাত খাওয়ার জন্য যে প্লেটগুলো আমরা এক একজনে এক একটা করে খাই। তো মাঝে মাঝে যখন টেবিলে এক একজনের জন্য এক একটা প্লেট দিই তখন এত বিরক্ত লাগে। তো হঠাৎ করে চোখের সামনে এই মেলামাইনের প্লেটগুলো চোখে পড়েছিল ব্লু কালারের, তবে এর মধ্যে কিন্তু ভালো খুব সুন্দর কিছু ডিজাইন আছে। তো এই প্লেটটা কিন্তু ফুল ব্লু কালার নয়, এর ভেতরে কিন্তু হালকা হালকা কিছু ছোপ ছোপ দাগ আছে, একটা ডিজাইন আছে যে দাগটা দেখতে বেশ ভালো লাগে সামনাসামনি। জানি না আপনারা দেখে কতটুকু বুঝতে পারছেন, তবে এই প্লেটগুলো আমার জন্য বেশ দরকার ছিল। আর ইফতার খাওয়ার সময় এই ধরনের প্লেটগুলো দিয়ে ইফতার আমরা পরিবার সকলেই খেয়ে থাকি। তো বেঙ্গল কোম্পানির এই প্লেটগুলো প্রাইস নিয়েছিল, এখানে ছিল 165 টাকা, তবে আমি 135 টাকা দিয়ে পার পিস কিনেছি। তো সব মিলিয়ে এই ছিল আমার আরএফএল বেস্ট বাই থেকে টুকিটাকি সকল কেনাকাটা। আগে এমন ছিল সময়টা, যখন ঈদের সময় তখন নিজের জন্য শপিং করতাম, কিন্তু এখন দেখুন সময়ের সাথে সাথে আমার যে মন মানসিকতা সেটা কতটা চেঞ্জ হয়েছে। এখন ইচ্ছে করে নিজের জন্য না কিনে নিজের সংসারের জন্য কিনি। এটা ঠিক যে
আমাদের খাওয়ার জন্য প্লেট আছে, তবে ওই যে বললাম একজন এক একটা প্লেটে খায়, কেউ কাঁচের প্লেটে খায়, কেউ এক একটা অন্য মেলামানের প্লেটে করে খায়। কিন্তু খাবার টেবিলে না আমার ইচ্ছা করে সবাই এক প্লেটে করে খাবো, একই রকম প্লেটে করে খাবো। তো সেই চিন্তা মাথায় রেখে এই বেঙ্গল কোম্পানির এই মেলামাইনের প্লেটগুলো আমি কিনেছি ভাত খাওয়ার জন্য, বা এই যে ইফতারের সময় ইফতার খাওয়ার জন্য। তো মোটামুটি আমার এই শখের জিনিসটা কেনা হয়ে গেল। আর অন্যদিকে দুটো ফুলের টব কিনেছি। এই ফুলের টবগুলো অলরেডি আমি যে গাছগুলো রিপোর্ট করব অলরেডি তখন করে ফেলেছিলাম, তবে সেই শ্যুটটা নেওয়া হয়নি। এই দুটো ফ্লাওয়ার ভাসের আমার থেকে দাম পড়েছিল দুটো 180 টাকা। আর এই দুটো আমি আরফিল বেস্ট বাই থেকেই কিনেছি। ওখানে গিয়েছিলাম ওই যে ভাতের প্লেট কেনার জন্য, কিন্তু কেন জানি ওখান থেকে ভাতের প্লেটগুলো না কিনে আমি মানে বেঙ্গল কোম্পানি থেকেই কিনেছি। তো এই হলো আমার টুকিটাকি কেনাকাটা আমার সংসারের জন্য। আর যে কোনো শপিং আপনাদের সাথে শেয়ার করতে আমার থেকে বেশ ভালো লাগে। তো এদিক দিয়ে কোমর বেঁধে নেমে পড়েছি সংসারের কাজকর্মগুলোতে। তো একটু ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ জোহরের প্রায় আজান দিবে আর কিছুক্ষণ পর। তো বারান্দায় বেশ কিছু মানে চাদ বিছানা চাদর ছিল, সেগুলো শুকিয়ে যাওয়ার পর এখন ভাঁজ করে নিচ্ছি। যে কোনো সংসারের কাজ একটু গুছিয়ে করতে গেলে অনেক সময় লাগে। আর আমি সবসময় এভাবেই আমার যে ওয়ার্ড্রোব আছে এখানে বিছানা চাদর, তারপরে টেবিল ক্লথ, এগুলো এভাবেই সুন্দর করে গুছিয়ে রাখি। আর ছোট ছোট যে কভারগুলো আছে মানে কুশন কভারগুলো, সেগুলো এই ছোট একটা মানে ব্যাগের মধ্যে রেখে দিই, যাতে প্রয়োজনের সময় আমার নিতে তেমন একটা কষ্ট না হয়। আর আপনারা দেখতে তো পেয়েছেন, এভাবেই সবসময় আমি আমার বিছানা চাদরগুলো গুছিয়ে রাখি। সেই সাথে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি, সেটা হলো আমার ব্যবহৃত যে সকল কাপড় চোপড়, হিজাব, ওড়না, তারপরে যে কাপড়গুলো আমি ঘরে পরে থাকি, সেগুলো এই যে জিরো বাজেটে এই ধরনের ব্যাগ আছে, ব্যাগগুলোকে আমি এভাবে চার ভাঁজ করে মানে সেলাই করে এভাবে আমার কাপড়গুলো গুছিয়ে রাখি। এতে আমার একটা কাপড় বের করতে গেলে আরেকটি কাপড় বের হয় না। এভাবে গুছিয়ে রাখলে দেখা যায় যেমন সব কিছু গোছানো থাকে, তেমনি দেখতেও বেশ ভালো লাগে। আর হিজাব নেওয়ার সময় তেমন একটা কষ্ট হয় না। এভাবেই একটা গ্লাস আনার পরে যে বক্সগুলো থাকে সেগুলো তো আমি রিসাইকেল করে এভাবেই ব্যবহার করে থাকি। এটা কিন্তু খুবই উপকারী একটা টিপস। আপনারা কিন্তু যে কোনো জিনিস বাইরে থেকে আনার পরে এই সকল জিনিসগুলো দিয়ে যদি আপনারা রিইউজ করে থাকেন, তাহলে দেখবেন যে কোনো জিনিস দেখতে কতটা সুন্দর লাগে। আর এইভাবে আমি আমার কাপড় চোপড়গুলো সবসময় গুছিয়ে করে থাকি। এতগুলো কাপড় ওয়াশ করেছি, মানে একটার পর একটা গুছিয়ে রাখতে রাখতে আমার অনেকক্ষণ সময় লেগেছিল। যেহেতু একা হাতের কাজ করতে তো অনেকটা সময় লাগবে, এদিক দিয়ে আমার ছেলেদেরও বেশ কিছু কাপড় বারান্দা থেকে এনে একটু গুছিয়ে রাখছি। একটু যদি অগোছালো করে রাখি তাহলে দেখা যায় পরবর্তী আমাকে কষ্ট করে করতে হবে। যেহেতু কোমর বেঁধেই নেমেছি আজ কাজ করার জন্য, তো সবগুলো কাজ একা হাতেই গুছিয়ে নিচ্ছি। তবে আজ আমার থেকে অনেকটা একটু রিল্যাক্স লাগছে, কারণ আজ আমার ইফতার বানানোর কোনো ঝামেলাই নেই। কারণ আজ আমার নন্নাসের বাসায় আমাদের ইফতারের দাওয়াত আছে। তো যার কারণে আমার তেমন একটা কষ্ট হচ্ছে না। তো অনেকটা বেলা হয়ে যাওয়ার পরে আমি সংসারের অনেকগুলো কাজ আজ একা হাতে সেরে নিয়েছি। আর সেই সাথে আমার বিছানার যে বেডশিট সেটাও একটু চেঞ্জ করে নিয়েছি। আমার বিছানার এই বিছানার চাদরটা একজন আপু আমাকে কমেন্ট করেছিল এটা আমি কত দিয়ে কিনেছি। এটা কিন্তু অনেক আগেই আমি কিনেছিলাম, দীর্ঘ 2 থেকে আড়াই বছর আগে, যেটা প্রাইস নিয়েছিল আমার থেকে 1700 টাকা। তো বেডরুমটা গুছিয়ে এখন লিভিং রুমটা একটু গুছিয়ে নিচ্ছি। ইদানিং কেন জানি ইচ্ছে করে লিভিং রুমটা খুব পরিপাটি করে গুছিয়ে রাখি, কারণ লিভিং রুমে ইদানিং অনেকটা সময় কাটানো হয়। আর ইবাদত বন্দেগী বেশিরভাগ সময় এখন লিভিং রুমেই করা হয়। আর আমাদের ফজরের নামাজ, মাগরিবের নামাজ যেহেতু আমরা এই লিভিং রুমে করে থাকি, যেহেতু আর আমার লিভিং রুমটা কিন্তু যথেষ্ট পরিমাণে বড়, তো যার কারণে আমরা জামাত সহকারে একসাথে নামাজ পড়ি। আর এই লিভিং রুমটা ইদানিং কেন জানি ইচ্ছা করে একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে। তবে নামাজ পড়ার সময় এই যে টেবিলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সরিয়ে ফেলা হয়। তো ভাবলাম আজ লিভিং রুমটা একটু সুন্দর করে গুছিয়ে রাখি। সেই সাথে আমি গতকাল লিভিং রুমের যে পর্দাগুলো সেগুলো ক্লিন করতে দিয়েছিলাম। আর নতুন আমার কাছে যে ট্রান্সপারেন্ট না, যে হোয়াইট কালারের যে পর্দাগুলো আছে সেগুলো দিয়ে একটু গুছিয়ে নিয়েছি। তবে তার কোনো কিছুই আমি আপনাদের সাথে আজ শেয়ার করতে পারছি না, কারণ আজ আমি একা হাতে এত কাজ করেছি, আমার আর কোনো ইচ্ছেই করছে না যে আমি এগুলো আপনাদের সাথে দেখাই। তারপরেও আপুদের সাথে যখন ব্লগ শেয়ার করি, আপুদেরকে তো এই অল্প অল্প করে কিছু শেয়ার করতে হয়, তাই না?
আর এই তো একা হাতে খুব সুন্দর করে আমার লিভিং রুমটা গুছিয়ে নিয়েছি, সেই সাথে আজ সোফার যে কভারগুলো সেগুলোও ক্লিন করতে দিলাম। এত ময়লা করে আমার ছেলেরা এই লিভিং রুমে, তো যার কারণে আমার সোফার কভারটা কিন্তু বেশ ময়লা হয়ে যায়। আর প্রতি সপ্তাহে সপ্তাহে এটা আমার ক্লিন করতে হয়। এদিক দিয়ে ছেলেদের জন্য একটু সুজি রান্না করেছি। আজ আমার ছেলেরা রোজা রাখেনি, তাদের ক্ষুধাও লেগে গেল। তো আর কি আর করার বলুন, ছটফট করে আমার হাতের কাছে দুধ আর সুজি ছিল, তো তাদের জন্য একটু সুজি রান্না করে ফেলেছি। আর অনেক দিন ধরে এই সুজিটা আমার রান্না করা হয় না, একটু বেশি পরিমাণে করেছি, যদি রাতের বেলা ক্ষুধা লাগে তখন আমরা নিজেরাও খেতে পারবো। তো এখন আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করছি সেটা হলো সপ্তম রোজার ইফতারটা শেয়ার করছি আপনাদের সাথে। সপ্তম রোজায় আমার পরিবারের জন্য একটু ঘরোয়াভাবে একটু মজাদার কিছু স্পেশাল প্লেটার রেডি করছি, আর সেটা হলো বাটার নান আর বাটার চিকেন মশলা। অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, আর আপনারা তো জানেন আমি রোজার সময় পরিবারের জন্য একটু স্পেশালভাবে কিছু বানিয়ে থাকি। তো আজ ভাবছি অনেক দিন ধরে তো এই যে পেঁয়াজু, তারপর বুট, আলু চপ এগুলো খাওয়া হচ্ছে, আজ পরিবারের জন্য যখন স্পেশালভাবে কিছু রান্না করছি, আমার ছেলেরা তো এত খুশি ছিল। আর সেদিন কিন্তু আমার ছেলেরা রোজাও রেখেছিল, তো যার কারণে এদিক দিয়ে বাটার নান করার জন্য যেভাবে আমি সবসময় খামির করে থাকি সেভাবেই করে রাখছি। এই বাটার নানটি ভালোভাবে ফুলে ওঠার জন্য আমি র্যাপিং পেপার দিয়ে একটু মুড়িয়ে নিয়েছিলাম। আর অন্যদিকে যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছি সেগুলো আমি মৃদু অল্প আছে বাটার আর সয়াবিন তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তো অন্যদিকে রসুন, কাঁচামরিচ, টমেটো একটু বেশি করে নিয়েছি, আর পেঁয়াজ দিয়ে একটা গ্রেভি রেডি করে ফেলেছি ব্লেন্ডারে মিক্স করে। আর এই গ্রেভির মধ্যে আমি বাটার দিয়েছি, যার কারণে এটা চিকেন বাটার মশলা করেছি। আর ভালোভাবে একটু নেড়ে চেড়ে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে তারপরে যে মাংসগুলো ভেজেছি সেগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আজ আমার বাটার নানটা এতটা সফট হয়েছিল, তার উপরে বাটার দেওয়াতে এত তুলতুলে ছিল, পরিবার সদস্যরা খেয়ে তো খুব খুশি ছিল। কারণ আমি অনেক দিন পরে যখন আমার পছন্দের খাবারটা বানিয়েছি, এত ভালো লেগেছে খেতে ইফতারির সময়। তো যাই হোক, কথা বলতে বলতে প্রায় এদিক দিয়ে আমি আপনাদের সাথে কিছু প্রয়োজনীয় কথা শেয়ার করতে ভুলেই গিয়েছিলাম। সেটা হলো বেশ কিছু আপুর কমেন্টের আনসার দিতে ভুলে গিয়েছিলাম। আসলে ভিডিও রিলেটেড কথা বলতে বলতে কখন যে মানে ভিডিওটা ভয়েস দেওয়াটা শেষ হয়ে যায় টেরই পাই না। তো কিছুই তো করার নেই, শেষ মুহূর্তে এসে এখন আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আর অনেক আপুরা আছে শেষ পর্যন্ত কোনো ভিডিও কন্টিনিউ করতে চায় না। ইদানিং হয়তো আপুরা শপিং নিয়ে আর রোজা নিয়ে ঈদ নিয়ে বেশ ব্যস্ত আছে, যার কারণে হয়তো আমার যে ভিডিওগুলো সেগুলো হয়তো অনেকে দেখতে চান না বা হয়তো দেখতে পারছেন না, এটাই বলবো। তারপরেও একটু রিকোয়েস্ট করব, এত কষ্ট করে রোজার মধ্যে আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করি, যদি পারেন হাতে সময় থাকলে ব্লগগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর এদিক দিয়ে আমার বাটানাটাও হয়ে গেল, আর পরিবারের সদস্যরা মিলে একসাথে এই খাবারগুলো খেয়েছি। সে সাথে আমি একটু রায়তাও করেছিলাম। আর অন্যদিকে আপনাদের ভাইয়া একটু আমাদের পরিবারের জন্য একটু লাচ্ছি বানিয়ে ফেলেছিল, আর সে সাথে দোকান থেকে ফিরনি আনা হয়েছে। তো এই ছিল আমার সপ্তম রোজার ইফতার আয়োজন। আশা রাখছি প্রতিদিনের মতো আমার এই ইফতার ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।